রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। আকাশে মেঘ নেই, কিন্তু জ্যোৎস্না এমনভাবে পড়েছে যে গাছের পাতাগুলোকেও যেন অলৌকিক মনে হচ্ছে। সুমন একজন প্রকৃত প্রেমী তরুণ। তার বন্ধুদের সাথে গভীর অরণ্যে অভিযানে বেরিয়েছে। রাত কাটানোর জন্য তারা অরণ্যের মাঝে একটি পুরনো কাঠের কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছে। ঘরটি একসময় কাঠুরিয়া ব্যবহার করত, তবে এখন পরিত্যক্ত। বাইরের অন্ধকার এতই গভীর যে চারপাশের মাত্র কয়েক গজ দূরত্ব পর্যন্ত কিছু দেখা যায় না। বন্ধুরা সব হাসাহাসিতে ব্যস্ত, কিন্তু সুমনের মন কেমন যেন অশান্ত। তার মনে হচ্ছে কেউ যেন তাদের লক্ষ্য করছে। হঠাৎ করে একটি হিমেল হাওয়া ঘরের ভিতরে ঢুকে পড়ল। আলোচনার শব্দ নিমিষেই স্তব্ধ হয়ে গেল। ঘরের বাতিটা মিটমিট করে জ্বলে উঠল। এক অদ্ভুত শীতল অনুভূতি সবাইকে স্পর্শ করল। এরই মধ্যে দরজার বাইরের বুনো শব্দে সবাই থমকে গেল। সুমন সাহস করে দরজাটা খুলে দেখল, কিন্তু সেখানে কিছুই নেই। সেখান থেকে একটা ছায়ামূর্তি আচমকা সরে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হলো যেন কেউ তার কাঁধে হাত রেখেছে, কিন্তু পিছনে ফিরে তাকালে কাউকে দেখতে পেল না। পরদিন সকালের তাদের স্থানীয় এক বৃদ্ধের সঙ্গে দেখা হয়। তিনি গল্প করেন যে এই অরণ্যে প্রায় 50 বছর ধরে এক তরুণী হারিয়ে গেছে। তার নাম ছিল সীতা। সীতা এই অরণ্যেরই পাশে একটি ছোট গ্রামে থাকত। একদিন তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার নিখোঁজ হওয়ার পর থেকেই এই অরণ্যে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বৃদ্ধ আরও জানান, অনেকেই বলে সীতার আত্মা এই অরণ্যে ঘুরে বেড়ায়। তার মৃত্যু রহস্যময় এবং তার আত্মা প্রতিশোধ চাইছে। বৃদ্ধের কথা শুনে সুমনের বন্ধুরা ঠাট্টা করতে শুরু করল, কিন্তু সুমনের মনে গভীর কৌতূহল জেগে উঠল। সুমন একা একা অরণ্যের গভীরে ঢুকে গেল। এক সময় সে একটি পুরনো কুয়োর সন্ধান পেল। কুয়োর চারপাশে শুকনো রক্তের দাগ এবং ভাঙা চুরির টুকরো পড়ে আছে। হঠাৎ করে সে অনুভব করল পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে পেছনে ফিরল এবং দেখল একটি ছায়ামূর্তি। মূর্তিটি ছিল এক তরুণীর। পরনে লাল শাড়ি আর চোখ দুটি ছিল ভয়াবহ, যেন সেগুলোকে অন্ধকার আর মৃত্যুর ছাপ। তুমি কেন এসেছো এখানে? ছায়ামূর্তিটি ধীরে ধীরে ফিস ফিস করে বলল। সুমনের গলা শুকিয়ে গেল। তোমাকে মুক্তি দিতে চাই, সুমন মৃদুস্বরে বলল। তরুণীটি চুপ করে রইল। তারপর হঠাৎই বলে উঠল, আমার হত্যাকারীর নাম জানো? সে এখনো মুক্ত। আমি মুক্তি চাই, কিন্তু তার শাস্তি না হলে আমি শান্তি পাব না। সুমন পরে গ্রামে ফিরে হত্যার সত্য ঘটনা উদ্ঘাটন করে। হত্যাকারী ছিল সেই সময়ে গ্রামের জমিদার। সেই ঘটনার প্রমাণ বের করার পর জমিদার পরিবার ক্ষমা চায় এবং কিছুদিন পর সুমন আবার অরণ্যে যায় এবং কুয়োর পাশে গিয়ে সে দেখতে পায় সীতার ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে যেন শান্তি পেয়েছে। অরণ্যে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। সুমনের বন্ধুরা তাকে নিয়ে ফিরে এলো, কিন্তু তার মনে সেই মুখোমুখি হওয়ার স্মৃতি আজও উজ্জ্বল। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এক নির্জন গ্রাম, চন্দগড়া। এই গ্রামের নামটি শুধুমাত্র চারপাশের অঞ্চলে পরিচিত, কারণ এই গ্রাম রয়েছে প্রচুর অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং অজানা রহস্য। গ্রামের এক প্রান্তে একটি পরিত্যক্ত হাভেলি মানে জমিদার বাড়ি রয়েছে। স্থানীয়রা একে বলে কালো দরজা। কেউ জানে না ঠিক কবে থেকে এটি
এমন ভয়ঙ্কর নামে পরিচিত হয়ে উঠল। তবে গ্রামের বয়স্করা বলতো সেখানে প্রবেশ করলে মানুষ আর জীবিত ফিরে আসে না। তরুণ লেখক রাহুল এসব বিশ্বাস করত না। রহস্য আর ভয়ঙ্কর গল্পগুলো তার লেখার জ্বালানি। তাই একদিন সে স্থির করল কালো দরজা নিয়ে একটি বই লিখবে। রাহুল তার দুই বন্ধু রঞ্জন আর নিতুকে সঙ্গে নিয়ে চন্দ্রগড়ে পৌঁছায়। গ্রামে পৌঁছে প্রথমেই তারা বুঝতে পারে জায়গাটি সাধারণত গ্রামগুলোর মতো নয়। পুরো গ্রামে এক ধরনের নিস্তব্ধতা, আর লোকজন যেন কিছু লুকানোর চেষ্টা করছে। তারা গ্রামের প্রবীণ ব্যক্তি দীনেশ কাকাকে জিজ্ঞাসা করল কালো দরজা সম্পর্কে। কাকা আতঙ্কিত হয়ে বললেন, সেখানে যেও না। অনেক বছর আগে যারা সেখানে গিয়েছিল তারা কেউ ফিরে আসেনি। কাকাকে চাপ দিলে তিনি অতীতের কিছু কথা শোনালেন। এই জমিদার বাড়ি প্রায় 150 বছর আগের। জমিদার রুদ্রনারায়ণ ছিলেন খুবই নিষ্ঠুর। তার ওপর ছিল কালো জাদু আর তন্ত্রে মন্ত্রের প্রতি আসক্তি। শোনা যায় তিনি এক রাতে বাড়ির সকল বাসিন্দাদের হত্যা করেন। এরপর সেই বাড়ি থেকেই এক রাতে ভয়ঙ্কর ধোঁয়া বের হয়, আর গ্রামে শুরু হয় মৃত্যুর মিছিল। রাহুল ও তার বন্ধুরা কাকার কথা পাত্তা না দিয়ে ঠিক করল বাড়িটির রহস্য নিজেরাই উদ্ঘাটন করবে। তারা সন্ধ্যা নামতেই হাভেলির দিকে এগিয়ে গেল। কালো দরজাটি বিশাল আর পুরনো লোহার তৈরি। দরজার উপর অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা, যা তাদের কাছে অপরিচিত। রাহুল দরজাটি ঠেলে ভিতরে ঢুকল। চারপাশ স্তব্ধ, বাতাস যেন থেমে গেছে। ভেতরে গিয়ে তারা দেখতে পেল বাড়িটি একসঙ্গে জমকালো ছিল, কিন্তু এখন সব কিছু ভেঙে গেছে। দেয়াল জুড়ে কালো ছোপ এবং ঘরের এক কোণে পড়েছিল ভাঙ্গা চুড়ি আর রক্তে মাখা পুরনো শাড়ি। নিতু ফিসফিসিয়ে বলল, এখানে কিছু অস্বাভাবিক মনে হচ্ছে। হঠাৎ করে একটি দরজার পেছন থেকে শব্দ ভেসে এলো, দমকা বাতাসের মতো, যার সঙ্গে জড়িয়েছিল হালকা গলায় কেউ ফিসফিস করে কিছু বলছে। রঞ্জন দরজার কাছে গিয়ে দেখল ভেতরে একটি খালি ঘর, কিন্তু হঠাৎ করে সে অনুভব করল তার কাঁধে কেউ হাত রেখেছে। পেছনে তাকালে কেউ নেই। পরদিন সকালে তারা দীনেশ কাকার কাছ থেকে বাড়িটির ইতিহাসের আরও গভীর তথ্য জানার চেষ্টা করেন। কাকা বললেন, জমিদার রুদ্রনারায়ণ তার ক্ষমতা ধরে রাখতে তন্ত্রবিদ্যার আশ্রয় নিয়েছিল। শোনা যায় সে তার নিজের পরিবার এবং গ্রামের বহু লোককে উৎসর্গ করেছিল। সেই রাত থেকে বাড়িটি অভিশপ্ত। বাড়িতে যারা ঢোকে তাদের আর দেখা যায় না। রাহুল প্রশ্ন করল, কিন্তু এমনটা হয় কেন? কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তন্ত্রমন্ত্রে আত্মা বাধা পড়ে গেছে। জমিদারের আত্মা এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায়। সে কাউকে মুক্তি দেয় না। রাতের বেলা রাহুল, রঞ্জন আর ঋতু আবারও হাভেলিনে ফিরে গেল। এবার তারা নিজেদের সঙ্গে টর্চ আর ক্যামেরা নিয়ে গেল। বাড়ির ভেতরে গিয়ে তারা অনুভব করল ভেতরের তাপমাত্রা খুবই ঠান্ডা, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পর্যবেক্ষণ করছে। একটি বড় ঘরে তারা প্রবেশ করল। ঘরটির মেঝেতে একটি অদ্ভুত বৃত্ত আঁকা ছিল। সেই বৃত্তের ভিতরে হাড়গোড়, পুরনো মোমবাতি আর লাল রঙের রক্তমাখা কিছু বস্তু পড়েছিল। রঞ্জন বৃত্তের মাঝখানে ঢুকে ছবি তুলল। হঠাৎ করে তার শরীর কাঁপতে শুরু করল। সে চিৎকার করে উঠল, আমার ভেতরে কেউ ঢুকে গেছে। ঋতু আর রাহুল ভয় পেয়ে তাকে বের করে আনতে চেষ্টা করল। তাদের মনে হলো পুরো বাড়ি যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ করেই দরজাগুলো নিচ থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে বাতাস গর্জন শুরু করল। রাহুল চিৎকার করে উঠল, এটা কোনোভাবে স্বাভাবিক নয়, আমাদের এখান থেকে বের হতে হবে। নিতু পেছনের দিকে তাকিয়ে বলল, পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তারা পেছনে তাকাতেই দেখল একটি ছায়ামূর্তি।
সেটি ধীরে ধীরে জমিদারের আকৃতি নিচ্ছে। তার চোখ দুটি ছিল আগুনের মতো জ্বলজ্বল করা। জমিদারের ছায়া বলল, এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। আমার অভিশাপের সাক্ষী তোরাই হবি। তারা দৌড়ে বাইরে আসার চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ। তারা বাধ্য হয়ে বাড়ির ভেতরে আরও গভীরে প্রবেশ করল। সেখানে তারা একটি গোপন দরজা দেখতে পেল। দরজার উপরে লেখা ছিল মৃত্যুর পথ। তারা দরজাটি খুলে ভেতরে প্রবেশ করল। এটি ছিল একটি সরু টানেল, আর এক প্রান্তে ছিল একটি কুয়ো। কুয়োর পাশে একটি মূর্তি রাখা, যার গলায় ছিল তাবিজের মতো কিছু। রাহুল মূর্তিটির দিকে তাকিয়ে বুঝতে পারল এটি জমিদারের শক্তির উৎস। রাহুল সেই তাবিজটি খুলে ফেলল। ঠিক তখনই পুরো বাড়ি কাঁপতে শুরু করল। জমিদারের ছায়া তাদের চারপাশে ঘুরতে লাগল। রঞ্জন বলল, আমরা এটা করতে গিয়ে ভুল করেছি, এখনও আমাদের ছেড়ে দেবে না। আচমকা জমিদারের ছায়াটি রঞ্জনের দিকে ঝাঁপিয়ে পড়ল। সেই মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। রাহুল আর নিতু কোনোভাবে কুয়োর উপর সেই তাবিজ ফেলে দেয়। এক বিকট শব্দে পুরো বাড়ি আগুন ধরে যায়। রাহুল আর ঋতু কোনোভাবে বেঁচে গ্রামে ফিরে এলো, কিন্তু রঞ্জন আর ফিরে আসেনি। কিছুদিন পর রাহুল তার বই লেখার চেষ্টা করল, কিন্তু প্রতিদিন রাতে তার ঘরে কেউ যেন কাঁদতে কাঁদতে বলে, তোমরা আমাকে শেষ করতে পারোনি। গল্প শেষ হলেও অভিশাপ বেঁচে থাকে। গ্রামটি ছিল একেবারে নির্জন। চারপাশে ঘন বন, দূরে এক পাহাড়, আর সামনে ছোট একটি নদী। গ্রামের নাম ছিল কালীগঞ্জ, যেখানে প্রায় অদ্ভুত কিছু ঘটনা ঘটত। তবে এই গ্রামের সবচেয়ে আতঙ্কজনক স্থান ছিল পুরাতন বাড়ি। বহু বছর আগে এই বাড়িতে এক ধনী ব্যবসায়ী তার পরিবার নিয়ে থাকতেন। সেই পরিবারের সবাই একদিন রাতের অন্ধকারে নিখোঁজ হয়ে যায়। কেউ কখনোই জানত না তারা কোথায় গেছে। বাড়ি এখনও খালি, তবে গ্রামবাসীদের মধ্যে এক অদ্ভুত বিশ্বাস ছিল পুরান বাড়িতে অশরীরী কিছু আছে। গ্রামের সবচেয়ে সাহসী যুবক রাজু, যাকে সবাই ভালো করেই চিনত, সে এই বাড়ির রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়। ছোটবেলা থেকেই সে সব ধরনের ভূত পেতের গল্প শুনে বড় হয়েছে। তাই এক সময় সে ঠিক করে পুরান বাড়ির অন্ধকার ঘরের রহস্য জানা উচিত। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, রাজু বাড়ির দিকে পা বাড়ায়। তার হাতে ছিল একটি ছোট বাতি, আর মনে এক ধরনের অদ্ভুত শঙ্কা। বাড়ির সামনে এসে দাঁড়ানোর পর সে দেখল বিশাল বাড়িটি একদম স্তব্ধ, যেন কেউ সেখানেই ছিল না। তবে বাড়ির ভিতরে কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। সে এক সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলে তার সামনে খুলে গেল অন্ধকারে মোড়া এক বিশাল হলরুম। রাজু একটু ভয় পেলেও সে ধীর প্রতিজ্ঞ ছিল। এখানে ছিল অজানা রহস্য লুকিয়ে, আমি সেটা জানাবো। এই ভাবনায় সে দৃঢ় হয়ে হাঁটতে থাকে। একটি বড় আয়নার সামনে এসে দাঁড়ায় সে। আয়নাটা অনেক পুরনো ছিল, আর তার কাছে আচ্ছন্ন অদ্ভুত মেঘের মতো কিছু ধোঁয়া দেখা যাচ্ছিল। তবে হঠাৎ আকাশের গাঢ় কালো মেঘের মতো এক ছায়া আকাশে উঠে এবং সোজা আয়নার ভেতরে ঢুকে যায়। রাজু একদম অবাক হয়ে যায়, তবে কোনো রকম ভয় না পেয়ে সে তার পদক্ষেপ এগিয়ে দেয়। ঠিক তখনই তার পায়ের নিচে মেঝেতে আওয়াজ হয়, যেন কেউ এগিয়ে আসছে। কেউ কি আছে? চিৎকার করে ওঠে রাজু, কিন্তু তার কণ্ঠস্বর যেন কোথাও হারিয়ে যায়। তবে পরের মুহূর্তেই তার চোখের সামনে এক ভূতের দৃশ্য উন্মোচিত হয়। এক অন্ধকার
ছায়ার মাঝে থেকে শোনা যায় এক নারীর করুণ কণ্ঠস্বর, এখান থেকে চলে যাও, এখানে শেষ হবে তোমার জীবন। রাজু এক মুহূর্তের জন্যও পেছনে ফিরে পালানোর কথা ভাবলেও তার সাহস তাকে থামিয়ে দেয়। সে আরও এগিয়ে যায় এবং তখন ভয়ঙ্কর দৃশ্য তার সামনে উঠে আসে। ঘরের কোণে একটি পুরনো চেয়ারে বসেছিল এক দেহহীন নারী, যার চেহারা সম্পূর্ণ বিকৃত। সে অবলীলায় হাসছিল, আর তার হাসি যেন সোজা রাজুর আত্মায় প্রবেশ করছিল। তুমি এখানে কি করছো? রাজু প্রশ্ন করে, কিন্তু নারীর হাসি আরেকটি ভয়ঙ্কর শব্দে পরিণত হয়। আশেপাশের বাতাসে শোনা যায় হঠাৎ এক অদ্ভুত ঘর্ষণ। রাজু মন স্থির করে সামনে এগিয়ে যায়। তখন গা ছমছম করা কিছু আওয়াজ আসে, যদি তুমি চলে যাও তবে আমি তোমার জীবনের শেষ নেব। নারীর ভয়ানক কণ্ঠস্বর তার কানে আসে। রাজু অদ্ভুত এক শক্তি অনুভব করে, কিন্তু কিছুতেই পিছু হটতে পারে না, কেননা সে জানে এই রহস্য যদি উন্মোচিত হয় তবে তার সাথে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং গ্রামবাসীও শান্তি পাবে না। রাজু শ্বাস নিতে নিতে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার শরীরে যেন কালো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করছিল। ঘরের তলে মেঝে ক্রমেই সিঁদুরের মতো লাল হয়ে উঠছিল, আর সেই লাল রং দ্রুত ছড়িয়ে পড়ছিল। নারীর হাসি তীব্র হতে থাকে, যেন সেই হাসি একে একে রাজুর সত্তাকে গ্রাস করতে চাচ্ছিল। তুমি কি বুঝতে পারছো না? নারী বলে উঠল, এ বাড়িতে যে একবার ঢুকেছে সে আর কখনো বের হতে পারে না, কারণ এই বাড়ি বেঁচে থাকা কাউকে সহ্য করতে পারে না। রাজু কিছুটা শিউরে উঠল, কিন্তু ভয়ের চেয়ে তার মনে কৌতূহল তীব্র হয়ে উঠেছিল। সে খুঁজছিল কিছু একটা যা তাকে এই অশরীরী নারী থেকে মুক্তি দিতে পারে। সে পকেট থেকে একটি ছোট্ট পবিত্র বই বের করল, যা তার দাদা তাকে উপহার দিয়েছিল। বইটির পৃষ্ঠা উল্টাতে গিয়ে একটি প্রাচীন মন্ত্র চোখে পড়ল। মন্ত্রটি ছিল এক ধরনের প্রতিরোধের ফর্মুলা, যা কিছুদিন আগে সে তার দাদার কাছ থেকে শুনেছিল। রাজু শ্বাস চেপে মন্ত্রটি পড়তে শুরু করল। নারীর হাসি তীব্র হতে থাকল এবং বাতাসে এক ধরনের তেজি বৈদ্যুতিক ধাক্কা অনুভূত হতে লাগল। তবুও রাজু থেমে থাকল না। মন্ত্রের প্রতিটি শব্দ উচ্চারণ করল, যতটা সম্ভব দৃঢ়তা দিয়ে। সে জানত এই মুহূর্তে কোনো ভুল করলে তাকে পরিত্রাণ পাওয়া যাবে না। কিন্তু ঠিক তখনই নারীর চেহারা এক মুছে যাওয়া অন্ধকার হয়ে উঠে গেল এবং কণ্ঠস্বর আরও হালকা হয়ে বলল, তুমি সত্যি সাহসী, তবে তুমি জানো না এই বাড়ির পরিণতি কত ভয়ঙ্কর। তুমি যা জানো না তাই হবে তোমার জন্য সবচেয়ে বড় বিপদ। রাজু পেছন ফিরে দেখল তার কিছুই নেই, আর কিছুই নেই, শুধুমাত্র ধোঁয়া আর তীব্র বাতাস। তার আশেপাশে সমস্ত ভৌতিক শক্তি যেন মিলিয়ে গিয়েছিল, কিন্তু সেই নারীর কণ্ঠস্বর যেন তার মনের মধ্যে গুঞ্জরিত হচ্ছিল। রাজু বুঝতে পারল এই বাড়ি শুধুমাত্র একটা ভূতের বাসস্থান। এটি এক অশুভ শক্তির কেন্দ্রস্থল, যা বহু বছর ধরে আটকে রেখেছে অনেক আত্মাকে। সে ফিরে গেল সেই আয়নার দিকে। আয়নাতে সে দেখতে পেল সেই নারীর বিকৃত মুখ, তবে এবার তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে রাজুর পরীক্ষার শেষে কিছু একটা শিখেছে। তার চোখে জল ছিল, কিন্তু তা ছিল কেবল নির্জীবতার উপহাস। রাজু বলতে পারল এই বাড়ির রহস্য একদিন উন্মোচিত হবে, কিন্তু তার জন্য রাজু বুঝতে পারল এই বাড়ির রহস্য একদিন সম্পূর্ণ উন্মোচিত হবে, কিন্তু তার জন্য সময় প্রয়োজন। পরবর্তী দিনের জন্য তার জীবনের সর্ববৃহৎ সিদ্ধান্ত ছিল গ্রাম থেকে চলে যাওয়া, অথবা এই
রহস্যের গভীরে আরও ডুবে যাওয়া। এভাবে রাজু বাড়ি ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু সে জানে একদিন তাকে আবার এই বাড়িতে ফিরতেই হবে, কারণ ভূতের কাহিনী শেষ হতে পারে না যতক্ষণ না তার পরিণতি জানতে পারা যায়। ভূত পেতের গল্প অনেক ধরনের হয়, কিছু ভয়ে ভরা, কিছু আবার রহস্যময়। তবে এমন একটা গল্প বলবো যা শোনার পর আপনার শিরশির করে উঠবে। এই গল্পটি এক অজানা, ভয়ানক ও রহস্যময় ভূতের। এটি একটি ছোট গ্রাম থেকে শুরু, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে বিশাল আকার জুড়ে। বাংলাদেশের একটি ছোট অখ্যাত গ্রাম ছিল হালালপুর। গ্রামটি এমন এক জায়গা ছিল যেখানে প্রায় প্রতিটি ঘরে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা ছিল। দিনের বেলাতেও যেন একটা নির্জনতা বিরাজ করত, আর রাতের বেলা তো ভয়ঙ্কর ছিল। হালালপুরের সবচেয়ে বড় অস্বাভাবিকতা ছিল এই গ্রামে প্রায় সব মানুষই রাতে ঘর থেকে বের হতে ভয় পেত। কেউ না কেউ একটা অদ্ভুত আছাড় খেয়ে পড়ে যেত অথবা নিখোঁজ হয়ে যেত। একদিন এক যুবক রাহুল হালালপুরে একটি চাকরির প্রস্তাব পায় এবং গ্রামের ব্যাপারে শোনা গল্পগুলোতে সে খুব একটা গুরুত্ব দেয়নি। সে মনে করেছিল সবই তো মিথ্যা, কল্পনা, মানুষের মধ্যে ভয় ঢোকানো আর কিছুই নয়। রাহুল হালালপুরে পৌঁছানোর পর তার মনে হয়েছিল এটি খুবই শান্ত ও সাধারণ গ্রাম, কিন্তু প্রথম রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাত যখন গভীর হতে থাকে, রাহুল তার ছোট্ট ঘরে বসেই বই পড়ছিল। হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পরই সেটা স্পষ্ট হয়, কেউ যেন হেসে উঠেছে, কিন্তু কোথাও কোনো লোক নেই। রাহুল প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও শব্দটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে সেই হাসির আওয়াজ যেন তার মনের মধ্যে গভীর বাসা বাঁধতে থাকে। রাহুল তখন ভয় পেয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। অন্ধকারের মধ্যে কিছু একটা খুব অদ্ভুত চোখে চোখ রেখে দাঁড়িয়ে যাচ্ছিল। মনে হলো যেন কিছু একটা সে দেখছিল, কিন্তু স্পষ্ট কিছু চোখে পড়ছিল না। সে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করল, কিন্তু সে হাসি আর অদ্ভুত দৃশ্য তার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করল। পরদিন সকালে রাহুল গ্রামবাসীদের কাছ থেকে কিছু গল্প শোনে। এক বৃদ্ধ, যার নাম ছিল সাইফুল চাচা, তাকে বললেন এটা কোনো সাধারণ গ্রাম না, এখানে এক ভয়ানক ভূতের বাস। বহু বছর আগে এক পিশাচী মহিলা গ্রামে এসেছিল। সে ছিল এক পৈশাচিক প্রাণী, যার চোখে কোনো হৃদয় ছিল না। সাইফুল চাচার কথা শুনে রাহুল প্রথমে কিছুটা অবাক হলেও সে বেশিরভাগ গ্রামবাসীর মতো গুজবের কথা বেশি গুরুত্ব দেয়নি। তবে সে তখন বুঝতে পারছিল এই গ্রামটা এক রহস্যময় ও ভয়ানক জায়গা। রাতে ঘুমানোর সময় আবার সেই হাসির শব্দ শুনতে পেল। এবার সেটা আর সাধারণ কিছু মনে হয়নি। কিছুক্ষণ পর তার ঘর থেকে বের হয়ে সে গ্রাম চত্বরের দিকে হাঁটতে শুরু করলো। এবার সে দেখতে পায় গ্রামের এক কোণে একটি পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে, যা অনেক দিন ধরে অ্যাবান্ডনেটেড। বাড়িটির জানালাগুলো অন্ধকারে ঢাকা, দেয়ালগুলো শীর্ণ এবং পাথরগুলো শিথিল হয়ে পড়েছে। বাড়ির দরজা ছিল খোলা, যেন কেউ তাকে ডাকছে। রাহুল তার কৌতূহল তাড়িত হয়ে সেই বাড়িতে প্রবেশ করে। বাড়ির ভেতরে প্রবেশ করে রাহুল একটা অদ্ভুত গন্ধ অনুভব করল, একটা মাটি আর পুরনো কাঠের গন্ধ। বাড়ির মাঝখানে একটা সিঁড়ি যা নিচে চলে যায়। তার অজান্তে সে সিঁড়ির দিকে এগিয়ে যায়।
সিঁড়ির শেষে একটি ছোট্ট ঘর ছিল, যেখানে একটি পুরনো আল্টিমেট চেয়ারে বসে কেউ ছিল না, কিন্তু চেয়ারের পাশে পড়েছিল একটা ছোট পুতুল। রাহুল পুতুলটিকে হাতে নিয়ে এক পা এগিয়েছিল, কিন্তু হঠাৎ পুতুলটির চোখ গুলে গেল। চোখ দুটি সেগুলো নড়তে শুরু করলো, যেন জীবন্ত কিছু। রাহুল ভয় পেয়ে পিছিয়ে গেল। হঠাৎ সেই ঘর থেকে এক নারীর হাসির আওয়াজ আসতে শুরু করলো, খুব ভুতুড়ে এবং রহস্যময়, যেন একটি অজানা প্রেতাত্মা তাকে দেখে হাসছে। একটি ভয়ানক শীতল বাতাস তার শরীরকে আশ্রে পড়ল এবং রাহুল চিৎকার দিয়ে পালাতে চাইল, কিন্তু সে যতটা দ্রুত দৌড়াচ্ছিল ততটাই যেন তার পা আটকে যাচ্ছিল। সে বুঝতে পারল এক অদৃশ্য শক্তি তাকে আটকিয়ে রেখেছে। সে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু আবার যখন চোখ খুলল তখন দেখতে পেল যে সেই পুতুলটির চোখের দিকে তাকানো ছাড়া আর কিছুই তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পরদিন সকালে রাহুল গ্রামবাসীদের কাছে গিয়ে জানতে পারে যে ভূতটি সেই বাড়িতে ঘোরাফেরা করছে তার নাম ছিল রুমানা। রুমানা ছিল এক সময়ের মিষ্টি ও সরল একজন মহিলা, যাকে গ্রামের লোকজন খুব ভালোবাসত, কিন্তু সে এক অন্ধকার শক্তির দিকে আকৃষ্ট হয়েছিল এবং সেই শক্তির ধারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এক রাতে সে পুঘুলে হত্যা করেছিল অনেক নিরপরাধ মানুষকে। তার মৃত্যুর পর সে মৃত্যুর আগে এক ভয়ঙ্কর সাপ রেখে গেছিল, যে কেউ তার কাছে চলে যাবে সে সেই সাপের শিকার হবে। গ্রামবাসীরা বলছিল রাতের গভীরে রুমানা নিজের আত্মাকে পুতুল হিসাবে রেখে সবাইকে ভয় দেখাতো, তবে কেউ জানত না কিভাবে সেই পুতুলটি আবার জীবন্ত হয়ে উঠেছিল। রাহুল কিন্তু ভয় পেয়েও গ্রাম ছাড়তে চাইল না। সে নাকি বিশ্বাস করতে শুরু করেছিল যে সে যদি সেই পুতুলটিকে ধ্বংস করতে পারে তবে গ্রাম থেকে এই ভূতের প্রকোপ চিরতরে চলে যাবে। কিন্তু রাহুল কবে সেই পুতুলটিকে ধ্বংস করতে পারবে হয়তো সে কখনো জানত না। একদিন তার নিজের আত্মাই সেই ভূতের কাছে চলে যাবে, অথবা হয়তো এই ভয়ানক ভূতের গল্পটা কখনো শেষ হবে না, কারণ এই গ্রামে রাতের পর রাত সেই পুতুল আর রোমানার হাসি এখনো শোনা যায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমার জন্ম ছোট একটি গ্রামে, যেখানে সন্ধ্যা নামার পর পুরো এলাকা নিঝুম হয়ে যেত। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সরু কাঁচা রাস্তার এক পাশে একটি পুরনো কবরস্থান, আর অন্য পাশে ঘন বাঁশঝাড়। এই কবরস্থান নিয়ে ছোটবেলা থেকে নানা ধরনের কাহিনী শুনে এসেছি। বড়রা বলতো রাত গভীর হলেই সেখানে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে মাঝে মাঝে নীলচে আলো দেখা যায়, যা নাকি মরা মানুষের আত্মার প্রতিচ্ছবি। আমি কখনো এই গল্পগুলোকে খুব একটা পাত্তা দেইনি। মনে করতাম এগুলো শুধু গ্রামের মানুষের অমূলক কল্পনা। কিন্তু এক ভয়াল রাত আমার সব বিশ্বাস বদলে দিয়েছিল। সেদিন সন্ধ্যা একটু দেরিতে নামল। আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে পরিবেশ ছিল ভীষণ অস্বস্তিকর। আমার বাড়ি কবরস্থানের কাছেই। মা বাবা শহরে গিয়েছিলেন, আমি একা ছিলাম। সন্ধ্যা হওয়ার আগেই দরজা জানালা সব বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু রাত 8টার দিকে হঠাৎ দরজায় কড়া নাড়ল। গ্রামে সাধারণত এত রাতে কেউ আসে না। কাপা গলায় জানতে চাইলাম, কে ওখানে? বাইরে থেকে ভাঙা কণ্ঠে একজন বলল, আমি পথ ভুলে গেছি, একটু আশ্রয় দিন। দরজা খুলে দেখলাম
একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তার পরনে ছেঁড়া কাপড় আর মুখটা অদ্ভুতভাবে শুকনো, যেন অনেক দিন ধরে সে না খেয়ে আছে। তাকে ঘরে ঢুকতে দিলাম। লোকটি ঘরে ঢুকতেই বসে পড়ল। তার মুখে এক ধরনের শূন্যতা ছিল। চা এনে তার সামনে রাখলাম, কিন্তু সে একবারও আমার দিকে চোখ তুলে তাকালো না, বরং গুনগুন করে কী সব বিড়বিড় করতে লাগল। কথাগুলো ছিল ভেঙে ভেঙে অসম্পূর্ণ। জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? কোথায় যাবেন? লোকটি মুখ তুলে এমনভাবে আমার দিকে তাকালো যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বলল, আমার নাম সেটাই তো মনে নেই, তবে আমি এখানেই থাকি, বাঁশঝাড়ের মধ্যে। তুমি তো খুব কাছেই থাকো, তাই না? আমি ভীষণ অবাক হলাম। বাঁশঝাড়ে কে থাকে? গ্রামে গ্রামে তো এমন কাউকে দেখিনি। তবু ভদ্রতার খাতিরে কিছু বললাম না। রাত 12টা পেরোতেই লোকটা উঠে দাঁড়ালো। হঠাৎ সে বলল, চলো তোমাকে কিছু দেখাই। আমি ভয়ে গুটিয়ে গেলাম। বললাম, না, এত রাতে কোথাও যাওয়া ঠিক হবে না। সে হাসল, কিন্তু সেই হাসি ছিল অস্বাভাবিক, যেন কোনো আত্মার হাসি। বলল, তুমি তো জানো না তোমার বাড়িটা আসলে কি? আসল গল্প জানতে চাও? আমার মনে ভয় বাসা বাঁধতে লাগলো। কাপা গলায় বললাম, কি বলতে চান আপনি? লোকটা বলল, তুমি যেখানে আছো এটা শুধু তোমার বাসা নয়, এটা আমারও জায়গা। আমি এখানেই ছিলাম। আমাকে হত্যা করে এই মাটিতে পুঁতে রাখা হয়েছিল, কিন্তু আমি এখান থেকে কোথাও যাইনি। আজ রাত তোমার জন্য বিশেষ। লোকটা হঠাৎ উধাও হয়ে গেল। ঘরের দরজা জানালা সব বন্ধ। তবু সে কোথায় গেল বুঝতেই পারলাম না। কিন্তু ঘরের বাতি হঠাৎ করেই জ্বলতে এবং নিভতে লাগলো। ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। বাইরে থেকে একটা অদ্ভুত সুর ভেসে আসছিল। সেই সুর যেন আমাকে টেনে নিয়ে যেতে চাইছিল কবরস্থানের দিকে। সাহস করে জানালা দিয়ে উকি দিলাম। দেখলাম কবরস্থানের ভিতর থেকে আলোর ঝলকানি উঠছে। আমি জানি না কেন পা দুটি যেন আপনা আপনি সেদিকে এগোতে লাগলো। কবরস্থানের গেট খোলা, অথচ সেটা কখনো খোলা থাকে না। গেটের ভিতরে পা রাখতেই দেখলাম মাটির নিচ থেকে ধোঁয়ার মতো কিছু উঠে আসছে। ঠিক সেই সময় বাঁশঝাড়ের ভেতর থেকে কয়েকটা চিৎকার ভেসে এলো। মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। ভয় আর কৌতূহলের মধ্যে একটা অদ্ভুত টান অনুভব করছিলাম। এগিয়ে যেতেই দেখি বাঁশঝাড়ের নিচে এক জায়গায় মাটি যেন টাটকা, যেন কিছুদিন আগেই কেউ এখানে কিছু পুঁতে রেখেছে। লোকটির কথাগুলো মনে পড়ল। সে বলেছিল তাকে হত্যা করে এখানে পুঁতে রাখা হয়েছিল। পেছনে ফিরে তাকাতেই দেখি লোকটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখ পুরোপুরি বিকৃত। চোখের জায়গায় গভীর গর্ত আর ঠোঁট থেকে রক্ত ঝরছে। সে বলল, তুমি এই জায়গায় নতুন মালিক, কিন্তু মনে রেখো আমার সঙ্গ তোমাকে পেতে হবে চিরদিন। আমি চিৎকার করে জেগে উঠলাম, কিন্তু আমার ঘর আগের মতো নেই। জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার বাড়িটা এখন পুরোপুরি কবরস্থানের ভিতরে। গল্পের পরিণতি অজানা। হয়তো আমার মতো কেউ আজ সেই বাড়িতে বাস করছে। হয়তো সেও কোনো দিন এই সত্যের মুখোমুখি হবে। বাংলার গ্রামগুলোতে
কবরস্থান শুধু মাটি আর কবরের মিশেল নয়, এগুলোতে মিশে থাকে অনেক গল্প, অদ্ভুত ইতিহাস আর গা শিউরে ওঠার মতো কাহিনী। সেই ছোটবেলা থেকেই শুনে আসছি আমাদের গ্রামের কবরস্থানে রাত নামার পর অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ বলে গভীর রাতে কবর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো বা দেখা যায় ছায়ামূর্তি, যেগুলো মানুষের নয়। আমার এই গল্প সেই কবরস্থান ঘিরেই। এক রাতে আমি নিজের অজান্তে সেই অভিশপ্ত জায়গায় প্রবেশ করেছিলাম। যা ঘটেছিল তা কোনোদিন ভুলতে পারবো না। আমার বাড়ি কবরস্থানের কাছেই। কবরস্থানের পাশ দিয়ে চলে যাওয়া সরু মাটির রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করতাম প্রতিদিন। দিনের আলো থাকলে তেমন ভয় লাগতো না, কিন্তু সূর্য ডোবার পর জায়গাটা যেন একেবারে অন্যরকম হয়ে যেত। সেই রাতে অমাবস্যা ছিল, আকাশে এক টুকরো চাঁদও ছিল না। বাবা মা একটি পারিবারিক কাজে শহরে গিয়েছিল। আমি আর আমার ছোট ভাই রিয়াদ বাড়িতে ছিলাম। সন্ধ্যার পর থেকে বাতাস ভারী হয়ে উঠেছিল। বাঁশঝাড় থেকে অদ্ভুত সোদা গন্ধ ভেসে আসছিল। প্রায় রাত 10টা। আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দরজায় 3বার কড়া নড়ল। কে? আমি দরজা খুলে তাকালাম, কিন্তু কেউই নেই। শুধু শীতল বাতাসের একটা ঝাপটা মুখে এসে লাগলো। রিয়াদ বলল, দাদা, এটা নিশ্চয়ই গ্রামের ছেলেদের দুষ্টুমি। দরজা বন্ধ করে শুয়ে পড়ো। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর মৃদু ফিসফিসানি শুনতে পেলাম। মনে হলো কেউ যেন কবরস্থানের দিক থেকে ডাকছে, আয় আয় এখানে। আমি জানালা দিয়ে উকি দিলাম। দূরে কবরস্থানের গেটের কাছে মিটমিটি করে আলো জ্বলছে। সেই আলোতে এক ঝলক দেখতে পেলাম এক নারীর অবয়ব। তার চোখে যেন অদ্ভুত আকর্ষণ। সে বারবার আমাকে ডাকছে। রিয়াদকে জাগালাম, বললাম, ওইদিকে কিছু দেখেছিস? সে ঘুম জোরানো কণ্ঠে বলল, কবরস্থান থেকে দূরে থাক দাদা, ওখানে গেলে সমস্যা হবে। কৌতূহল আমাকে পেয়ে বসল। লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বাঁশঝাড়ের পাশ দিয়ে যখন হাঁটছিলাম, তখন মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে তাকালে কেউই ছিল না। কবরস্থানের গেট অদ্ভুতভাবে খোলা। মনে হলো আমাকে স্বাগত জানানো হচ্ছে। ভেতরে ঢুকতেই গা ছমছম করা একটা অনুভূতি হলো। চারপাশে যেন কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। গভীর অন্ধকারে হাঁটতে হাঁটতে একটা কবরে চোখ পড়ল। মাটি ও পরের ফলকাটা অর্ধেক ভাঙা। তার পাশে একজন বসে আছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কেউ শুনল না। ব্যক্তি বলল, ভয় পেও না, আমি শুধু সত্যটা জানতে এসেছি। তুমি এই গ্রামের মানুষ, তাই এ কথা শোনার তোমার দায়িত্ব। আমার মনে সাহস জাগিয়ে বললাম, তুমি কে, এখানে কেন? লোকটি বলল, এই কবরস্থান অভিশপ্ত। এখানকার প্রতিটি আত্মা মুক্তি চায়, কিন্তু কেউ এখানে শান্তিতে ঘুমাতে পারে না। আজ রাত থেকে তোমার জীবনও বদলে যাবে। লোকটির কথা শেষ না হতেই মাটি ফুঁড়ে অদ্ভুত শব্দ উঠল। মনে হলো মাটির নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পা যেন পাথর হয়ে গেল। চারপাশের পরিবেশ এক লোহময় বদলে বদলে গেল। আমি কি আর বাড়ি ফিরতে পারবো, নাকি এই কবরস্থানের অশরীরীদের শিকার হয়ে হারিয়ে যাব চিরকালের জন্য?